আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। অভিবাসন নীতির সমালোচনা মোকাবেলায় মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। বাইডেন প্রশাসন এই বছরের শুরুতে কঠোর আশ্রয় আইন প্রণয়ন করেছে, যা হ্যারিস আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে দেশটির অভিবাসন ব্যবস্থার বেহাল দশার জন্য দায়ী করেন। বিবিসি জানিয়েছে, অ্যারিজোনার কোচিস কাউন্টিতে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন কমলা হ্যারিস। তিনি বলেন, আমরা একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ এবং মানবিক অভিবাসন ব্যবস্থা তৈরি করতে পারি। আমাদের অবশ্যই তা করতে হবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, রিপাবলিকানরা অভিবাসন নীতিকে নিরাপত্তা বনাম মানবিকতার বিভক্তিতে ফেলছে। হ্যারিসের এই সফরকে ফটো অপ ও ড্রপ ইন ভিজিট বলে সমালোচনা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সীমান্ত ইস্যুতে ব্যর্থ হয়ে এখন মিথ্যাচার করছেন হ্যারিস। স্থানীয় বাসিন্দা ও ট্রাম্প সমর্থক জিম চিলটন অভিযোগ করেন, তার 50,000 একর জমির ওপর দিয়ে প্রতি বছর হাজার হাজার অবৈধ অভিবাসী পার হন। এদের মধ্যে মাদক ব্যবসায়ী ও অপরাধীও রয়েছে। এমনকি কিছু ডেমোক্র্যাট ভোটাররাও ট্রাম্পের সীমান্ত নীতিকে সমর্থন করেছেন এবং তার শাসনকালকে নিরাপদ বলে মনে করেন। বাইডেন প্রশাসন এই বছরের শুরুতে কঠোর আশ্রয় আইন প্রণয়ন করেছে, যা হ্যারিস আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি একটি দ্বিপক্ষীয় সীমান্ত নিরাপত্তা বিলের পুনরুজ্জীবনের কথাও বলেছেন। আগে এটি ট্রাম্প নিজেই বাধাগ্রস্ত করেছিলেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসন ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস থেকে অভিবাসনের মূল কারণ মোকাবেলার দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও তার পদক্ষেপের সফলতা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে অনেকেই মনে করেন যে তার প্রচেষ্টায় অভিবাসন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেছেন, এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়া পার পাবে না। দেশটিতে নাসরুল্লাহর স্মরণে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার এই ঘোষণার পর মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত সংঘাতের শঙ্কা আরও জোরালো হয়েছে। খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যার ভয়াবহ বোমা হামলার শক ওয়েভে পুরো মধ্যপ্রাচ্য এখন কাঁপছে। লেবাননে বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। পাল্টা ব্যবস্থা হিসেবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। দেশটির পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার নাসরুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। মাসুদ পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছিল। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতি ইঙ্গিত করে তিনি এমনটি বলেন। ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ সহ হিজবুল্লাহর অন্যান্য নেতাদের মৃত্যুর ঘটনায় শোক ও সহমর্মিতা জানিয়ে তিনি আরও বলেন, নাসরুল্লাহর হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা সম্ভব নয়। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, যে কোনো সময় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়ে যেতে পারে। ইরান ও তার প্রক্সি সশস্ত্র সংগঠনগুলো যে কোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের লড়াই শুরু করতে পারে বলে মনে করছেন তারা। ইরান যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, সেটি ব্যাপক আকার ধারণ করতে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে ইরান। এর আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে অবস্থিত সংগঠনটির সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার সন্ধ্যায় হামলা চালায় ইসরায়েল বিমান বাহিনী। পরে তার নিহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে হিজবুল্লাহ। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ার ঘটনাকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, নাসরুল্লাহর হাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের হাজারো সাধারণ মানুষ মারা গেছে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি এবং ইরানের সমর্থনপুষ্ট অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে এই হত্যাকাণ্ডে বাইডেনের ঠিক বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছেন অন্য আঞ্চলিক নেতারা। লেবাননের সাবেক প্রেসিডেন্ট মিশেল আউন এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে দেশ যেই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে তা মোকাবেলায় আমাদের সর্বোচ্চ পর্যায়ের জাতীয় সংহতি দরকার। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরিও নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে সরাসরি নাসরুল্লাহর নাম উল্লেখ না করলেও লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। এসব হামলাকে তিনি ইসরায়েলের গণহত্যা, দখলদারি ও আগ্রাসনের নীতি বলে উল্লেখ করেন। এদিকে বৈরুতে বিমান হামলায় ইসরায়েল কী ধরনের বোমা ব্যবহার করছে সে বিষয়ে জানতে আল জাজিরার পক্ষ থেকে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস ম্যাগনিয়ার সঙ্গে কথা বলা হয়েছে। ম্যাগনিয়ার বলেন, আমাদের কাছে ইসরায়েলি বিমান বাহিনীর দেওয়া তথ্য আছে। বাহিনীটি বলছে তারা 85 টন বিস্ফোরক ব্যবহার করেছে। প্রতিটি বোমাই ছিল 1 টন ওজনের। এই বিশ্লেষকের মতে এসব বোমা হামলার ফলে বৈরুতে একটি ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বৈরুতের বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তাদের সবার মনে হয়েছে যেন পাশের ঘরে বোমা পড়ছে। বৈরুতের মতো একটি শহরে এটি সত্যিই একটি ভয়ঙ্কর পরিস্থিতি। ম্যাগনিয়ার বলেন, ইসরায়েল হয়তো শুধু GBU-31 বা শুধু স্পাইস 2000 বোমা ব্যবহার করেছে অথবা দুটোই একসঙ্গে ব্যবহার করেছে। GBU-31 যুক্তরাষ্ট্রের তৈরি। যুক্তরাষ্ট্র এই ধরনের হাজার হাজার বোমা সরবরাহ করেছে ইসরায়েলকে। গাজায় অসংখ্য লক্ষ্যবস্তুতে এসব বোমা ব্যবহার করা হয়েছে, আর স্পাইস বোমাটি ইসরায়েলের তৈরি। হাসান নাসরুল্লাহ নিহত হবার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলটির নতুন প্রধান কে হচ্ছেন তা নিয়ে জল্পনা চলছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন দলটির নতুন প্রধান হতে যাচ্ছেন। আল জাজিরার খবরে সম্ভাব্য নেতা হিসেবে দুজনের কথা বলা হয়েছে, যাদের আরেকজনের নাম নাইম কাসেম। হাশেম সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয়ে দেখভাল করা তার দায়িত্ব। তিনি গোষ্ঠীটির জিহাদ কাউন্সিলেরও সদস্য। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলের কাজ। 60 বছর বয়সী সাফিউদ্দিন নিহত হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই। নাসরুল্লাহর মতো তিনিও বিজ্ঞ আলেম হিসেবে পরিচিত। মাথায় পড়েন একই ধরনের কালো পাগড়ি। 2017 সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাফিউদ্দিনকে সন্ত্রাসী তকমা দেয়। গত জুনে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হবার পর তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। ওই কমান্ডারের দাফন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, শত্রুরা কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হও। সাফিউদ্দিনের বিবৃতিতে প্রায় সময়ই হিজবুল্লাহর সামরিক অবস্থানের প্রতিফলন থাকে। বৈরুতের দক্ষিণের শহরতলি দাহিয়া এলাকায় সাম্প্রতিক এক সফরে সাফিউদ্দিন বলেছিলেন, আমাদের ইতিহাস, আমাদের বন্দুক ও আমাদের রকেট আপনাদের সঙ্গে রয়েছে। 71 বছর বয়সী নাইম কাসেম সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল। তাকেও অনেকে হিজবুল্লাহর দ্বিতীয় ব্যক্তি হিসেবে আখ্যা দেন। লেবাননের শিয়া রাজনৈতিক তৎপরতার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক বলে জানিয়েছে আল জাজিরা। 70-এর দশকের সময় মুসা আল সদরের আমল মুভমেন্টের সদস্য ছিলেন তিনি। পরে 80-এর দশকে হিজবুল্লাহ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। সংগঠক ও যোদ্ধা পরিচয়ের পাশাপাশি নাইম কাসেমও একজন বিজ্ঞ আলেম হিসেবেও পরিচিত। নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির দুজন আঞ্চলিক কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছেন। খামেনিকে যেখানে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত বলে জানিয়েছেন তারা। শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে বোমা হামলায় হত্যা করে ইসরায়েল। এরপরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার খবর জানা গেল। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হেজবুল্লাহ এবং অন্যান্য মিত্র গোষ্ঠীর সঙ্গে তারা যোগাযোগ রাখছে। নাসরুল্লাহর ওপর হামলার জবাবে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি এখন ঠিক করা হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হেজবুল্লাহর ওপর ইসরায়েলের আক্রমণ দেখে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারককে গোপন স্থানে সরিয়ে নেবার মধ্য দিয়ে ইরানের নড়বড়ে অবস্থায় ফুটে উঠেছে। এর মাত্র কয়েকদিন আগে হিজবুল্লাহ সদস্যদের পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের পর বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে ইরান। অতীতে অনেকবারই ইরানের নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট ফাঁকফোকর লক্ষ্য করা গেছে। 2020 সালের নভেম্বরে ইরানের সর্বোচ্চ পারমাণবিক বিজ্ঞানী মাহসিন ফাখরেজাদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি এজেন্টরা। 2 মাস আগে ইরানের রাষ্ট্রীয় অতিথি হয়ে যাওয়া হামাস প্রধান ইসমাইল হানিয়াকেও হত্যা করে ইসরায়েল। এসবই ইরানের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি বলে মনে করেন বিশ্লেষকরা। রয়টার্স তাদের পৃথক আরেকটি প্রতিবেদনে বলেছে, হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড প্রমাণ করে হিজবুল্লাহর অনেক গভীরে অনুপ্রবেশ আছে ইসরায়েলি গোয়েন্দাদের। শুক্রবারের বোমা হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে একটি নিরাপত্তা সূত্র বলেছে, হিজবুল্লাহর ওপর নজরদারি করতে ইসরায়েল 20 বছর ব্যয় করেছে। কাজেই তারা চাইলে এখন যে কোনো সময়ে নাসরুল্লাহর ওপর হামলা চালাতে পারে। এমনকি সংস্থাটির হেডকোয়ার্টারে হামলাও করতে পারে ইসরায়েল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।